হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আজকে আমরা যেই অঙ্কগুলো আলোচনা করতে চলেছি সেটা হলো গোলকের পরের অঙ্কগুলো, 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের আর 9-এর দাগের। আজকে আমরা এই 4টা অঙ্ক আলোচনা করব। আর আমরা যেই জিনিসটা আলোচনা করব সেটা হলো অর্ধবৃত্তাকার গোলক। ঠিক আছে, কারণ আগের দিন আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো পুরো গোলকটা। ঠিক আছে, পুরো গোলকের ক্ষেত্রফল কি, গোলকের আয়তন কি, পুরো গোলকটার তল কটা। আজকে আমরা যে জিনিসটা খুব সহজে বুঝবো এবং আলোচনা করব সেটা হলো অর্ধগোলক। তো অর্ধগোলক জিনিসটা কি, অর্ধগোলকের তল কটা, অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, তো এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আর আমরা 6-এর থেকে 9-এর দাগের অবধি অঙ্কগুলো পড়বো। ঠিক আছে, তো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আমার সাথে। তাহলে চলো আমরা দেখি যে অর্ধগোলক জিনিসটা কি। ঠিক আছে, আর আজকের অর্ধবৃত্তাকার গোলকের অঙ্কগুলো আলোচনা করার আগে আগে আমাদের গোলক সম্পর্কে জানতে হবে। তো তোমরা যদি আগের ক্লাসের অঙ্কটা না দেখে থাকো, আমি ওখানে ডিটেলসে বলে দিয়েছি সবকিছু, আর 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো আমি করে দিয়েছি। তাহলে তোমরা আগে আগের দিনের ক্লাসের অঙ্কগুলো দেখে নাও, তারপরে আজকে তোমরা এই ক্লাসটা করো। তাহলে চলো বেশি কথা না বলে আমরা গোলক আর অর্ধগোলক সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তারপরে আমরা অঙ্কগুলো করবো। ঠিক আছে, তাহলে চলো বোর্ডে দেখো। গোলক, গোলক বলতে হলো একটা গোল। ঠিক আছে, তো আগের দিন আমি যেটা উদাহরণ দিয়েছিলাম সেটা হলো একটা তরমুজের উদাহরণ দিয়েছিলাম, তো গোল তরমুজের উদাহরণ দিয়েছিলাম। তো এই যে গোল তরমুজ যদি এটা হয়, এই তরমুজের তল কটা? তল হচ্ছে একটা। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার এই গোলকের এই যে এই 4-5টা গোলকের এই দিকে চার দিকটা, এটা হলো গোলকের ক্ষেত্রফল। আর এই যে ভেতরের অংশটা, ভেতরের অংশটা হলো গোলকের আয়তন। ঠিক আছে, তো এটা যদি একটা তরমুজ হয়, তোমরা চিন্তা করো যে তরমুজের ভেতরের যে লাল অংশটা সেটা হলো আয়তন, আর বাইরের দিকে যে অংশটা আছে সেটা হলো ক্ষেত্রফল, মানে সবুজ অংশটা যেটা আছে সেটা হলো ক্ষেত্রফল। ঠিক আছে, এইবার মনে করো এটা একটা তরমুজ, তরমুজ। ঠিক আছে, তরমুজ। এইবার আমি কি করলাম, এটাকে কেটে দিলাম মাঝখান থেকে। তাহলে তরমুজটাকে যদি আমি মাঝখানে কেটে দেই তাহলে দেখতে কিরকম হবে? তাহলে চলো একটু আমরা ছবি এঁকে দেখে নিই যে তরমুজটাকে আমি যদি মাঝখানে কেটে দিই তাহলে দেখতে কিরকম হবে। ঠিক আছে, তো তোমরা দেখো, তো এটা একটা তরমুজ। ঠিক আছে, তরমুজের বাইরের অংশটা সবুজ আর ভেতরের অংশটা লাল। তো আমি এটাকে লাল করে দিলাম। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো যে তরমুজের এটা ভেতরের অংশটা। এইবার তরমুজটাকে আমি যদি মাঝ বরাবর এখানে কেটে দিই তাহলে তরমুজটা দেখতে কিরকম হবে? তাহলে কিরকম হবে তোমরাই বলো, কিরকম হবে? দেখো অর্ধবৃত্তাকার গোলকের মতন হবে, এইরকম হবে। তরমুজটাকে যদি আমি মাঝ বরাবর কেটে দেই তাহলে ঠিক তরমুজটা দেখতে এইরকম হবে। ঠিক আছে, এইবার তোমরা দেখো যে তরমুজের উপরে ভাগের অংশটা, যে আমি তো এটাকে মাঝ বরাবর কেটে দিলাম, তাহলে উপরের অংশটা কি? এই অংশটা লাল থাকবে পুরোটা, এই অংশটা লাল থাকবে, তাই তো? তোমরা একটু মনে মনে চিন্তা করে নাও, তরমুজ তো তোমরা খেয়েইছো আশা করি সবাই। তো এই অংশটা লাল থাকবে, আর কি এই অংশটা কি থাকবে? এই অংশটা সবুজ থাকবে। কারণ কি, এই অংশটা তো বাইরের অংশ, এটা কি সবুজ থাকবে। ঠিক আছে, তো আশা করি দেখো আমি তোমাদের বোঝাতে পারলাম কি না। ঠিক আছে, তো তোমরা তরমুজটা দেখো সবাই, আমি আঁকছি এটা। ঠিক আছে, তো তরমুজটা এরকম হবে, বাইরের দিকটা সবুজ আর ভেতরের দিকটা লাল। ঠিক আছে, এইবার কথা হলো যে এই যে লাল অংশটা, এই যে তরমুজটাকে আমি মাঝ বরাবর কাটার পরে এই যে লাল অংশটা, এই যে লাল অংশটা কি, এটা একটা কি তল? তো এটাকে আমরা কি তল বলবো? এটা আমরা সমতল। কি এটা? সমতল। তরমুজের এটা কি? সমতল। ঠিক আছে, আর এই যে বাইরের দিকের এই অংশটা, এই যে এই অংশটা সবুজ 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 অংশটা, এটাও তো একটা তল। এটা আমাদের কি? কারণ কি এটা গোল অংশটা, গোল অংশটা আমাদের কি দাগ যদি দেই তাহলে এইরকম করে দাগ হবে। আর সমতলের উপরে যদি দাগ দেই, আর সমতলের উপরে যদি দাগ দিই, মানে তরমুজের লাল অংশটা যে উপরে যদি দাগ দিই তাহলে এরকম সোজা দাগ যাবে। তাই এটা আমাদের কি? সমতল। আর যেহেতু এটা এইটা বেঁকে যাবে, তাই এটা আমাদের কি? বক্রতল বা পার্শ্বতল। তাহলে এটা আমাদের পার্শ্বতল হলো। তাহলে তোমরা দেখো অর্ধবৃত্তাকার গোলকের তল কটা হলো? তল, টোটাল তল কটা? দুটা। ঠিক আছে, এইবার দেখো এই অর্ধবৃত্তাকার গোলকের তল কটা? দুটো তল, একটা হলো সমতল আর একটা হলো পার্শ্বতল। তাহলে এই মিলে দুটো তল হলো। আর গোলকের তল কটা? একটা তল। ঠিক আছে, তো একরকম আমরা অর্ধগোলক পেলাম। এবার আর এক রকম অর্ধগোলক আছে। কিরকম অর্ধগোলক আছে? যেটা বাটি। বাটি তোমরা তো অবশ্যই দেখেছো বাটি। বাটি কিরকম হয়? বাটি দেখবে তোমরা এইরকম হয়। বাটির কি ভেতরের দিকটা ফাঁকা থাকে। এই যে বাটিতে আমরা তরকারি রাখি, সবজি রাখি, অনেক কিছু রাখি। ঠিক আছে, ডাল রাখি, তো এই জায়গাটা কি? এই জায়গাটা ফাঁকা থাকে। ঠিক আছে, তো অর্ধগোলকটা দেখো আমরা দুই রকম পেলাম। একটা হলো যার সমতল আছে, ঠিক আছে, যার উপরটা ভর্তি। আর এক রকম পেলাম যেটা হলো বাটির মতন। এটা কি? বাটি।
ঠিক আছে, তাহলে বাটি যদি হয় তাহলে কি এর ভেতরটা ফাঁকা, যেখানে আমি তরকারি ফরকারি সবজি টবজি সব রাখতে পারি। তাহলে এরকম আমি অর্ধগোলক কত রকম পেলাম? 2 রকম পেলাম। যার 2টো তল আছে, আর এটার কটা তল আছে? এটার হলো একটা তল আছে। কারণ কি, এটার উপরেরটা তো ফাঁকা, এখানে তো কিচ্ছু নেই, এটা ফাঁকা ফাঁকা। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার আমরা সূত্রের দিকে এগোই, যে সূত্রটা আমরা কি করে লিখবো। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা সূত্রগুলো দেখে নেই, যে অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি হবে। দেখো, এই যে এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার এটা দেখো, এই যে গোলকটা, এটা সম্পূর্ণ গোলক, তাহলে সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। এটা আমার সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফল। তাহলে সম্পূর্ণ গোলকের ক্ষেত্রফলটা কত আমাদের? 4πr²। তাহলে এবার আমরা কি অর্ধগোলকের ক্ষেত্রফলটা কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রফলটা তোমরাই বলো। তাহলে এই যে এটার পুরোটার ক্ষেত্রফল কত? 4πr²। যখন আমরা মাঝ বরাবর কেটে দেব তখন আমাদের ক্ষেত্রফলটা কি হবে? এই যে 4πr²টা এটার অর্ধেক হয়ে যাবে 2πr²। এইবার দেখো, কাটার পরে আমাদের এই জায়গাটা কি? এই যে সমতল এলো না, সমতল। তাহলে যদি সমতল আসে তাহলে এটা আমাদের কি? এটা আমাদের বৃত্তের মতন হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? πr²। তাহলে এটার সূত্র কি হবে? 3πr²। এটা আমাদের কি ধরনের অর্ধগোলক? মুখ বন্ধ বা ফাঁকা নয় এরকম অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr²। এবার এইটা দেখো, এই জায়গাটা কি? এবার এটা হলো পুরোটা কি? ফাঁকা। এটা কি বাটির মতন। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে? তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কি হবে? এর তল কয়টা? একটা। এরও তল কয়টা? একটা। তাহলে যদি একটা হয় তাহলে এই যে এটার ক্ষেত্রফল, মানে পুরো গোলকের ক্ষেত্রফল যদি 4πr² হয়, তাহলে এটা যেহেতু একটাই তল, তাহলে এটা কত হবে? 2πr²। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে তিনটে গোলকের ক্ষেত্রফলটা আমরা কিরকম করে বের করলাম। তাহলে চলো আমি একবার তোমাদের সুন্দরভাবে লিখে দিই, তাহলে তোমরা আরো বুঝতে পারবে ভালো করে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখি স্টার দিয়ে। ঠিক আছে, যে পুরো গোলকের গোলকের ক্ষেত্রফল। তাহলে পুরো গোলকের ক্ষেত্রফলের সূত্রটা কি? এই যে এটা 4πr²। ঠিক আছে, এইবার আমরা কি লিখবো? এই গোলকটা লিখি। ঠিক আছে, যার মুখ নেই, দেখো এটার মুখ আছে, মুখটা কি? মুখটা তো ফাঁকা। তাহলে এইভাবে লিখি, যে যার মুখ নেই, ফাঁকা, পয়চন্দ্রবিন্দু আকার ফাঁকা, সেই রকম গোলকের ক্ষেত্রফল, সেই রকম গোলকের ক্ষেত্রফল কি হবে? কারণ কি, এটার তল একটা, এই আমার পুরো গোলকটার তল কটা? একটা। তাহলে কি এটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 2πr²। এবার আমরা এই ধরনের গোলকটা বের করব। ঠিক আছে, যার মুখ ফাঁকা নয়। তাহলে এখানে আমরা লিখব, যার মুখ ফাঁকা নয় সেই রকম অর্ধগোলকের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে তোমার, তাহলে এই যে এটা কি? এটা আমার অর্ধেক। তাহলে এটা আমি কি 2πr² দিয়ে দিলাম। আর এই যে এটা আমার কি? এই যে লাল অংশটা, তরমুজের যে লাল অংশটা তোমরা কাটবে বাড়িতে, দেখবে এটা বৃত্তের মতন থাকে। তাই আমি এখানে কি করলাম? প্লাস দিলাম πr²। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, দেখো 2πr², মানে দুটো πr², আর এখানে একটা πr²। তাহলে এটা কত হবে? 3πr²। তাহলে এটা আমাদের অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র, এই যে এই দুটো। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি, এটা হবে হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, তো তোমরা এই সূত্রটা কিন্তু অবশ্যই তুলে নেবে। ঠিক আছে, খাতার মধ্যে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, অর্ধগোলকের অঙ্ক কিন্তু পরীক্ষায় একটা থাকেই। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা অর্ধগোলক জিনিসটা বুঝতে পারলে। ঠিক আছে, আমি আরেকবার খুব সহজে তোমাদের বলে দিচ্ছি ছোট করে। ঠিক আছে, এটা হলো একটা গোলক, গোলকের চারিদিকে যেটা থাকে সেটা হলো আমার ক্ষেত্রফল, গোলকের ভিতরে যেটা থাকে লাল অংশটা এটা হলো আমাদের আয়তন। ঠিক আছে, আর এই গোলকটাকে যখন আমি মাঝ বরাবর কেটে দিলাম তখন আমি কি পেলাম? একটা অর্ধগোলক পেলাম। তো অর্ধগোলক যখন পাবো, তরমুজের এই যে উপরের অংশটা লাল থাকে, তাহলে এটার একটা তল, এটাকে আমরা কি বলি? সমতল। আর যেটা আমাদের নিচে থাকে, এই যে এইটা, যেটা আমাদের দাগ দিলে এটা কি? বাঁকার মতন হবে। তাই এটাকে আমাদের কি বলবো? বক্রতল বা পার্শ্বতল বলতে পারি। ঠিক আছে, আর বাইরের দিকের এই অংশটা কি? আমাদের ক্ষেত্রফল। আর ভেতরের দিকের এই যে লাল অংশটা কি? তরমুজের আমাদের আয়তন। ঠিক আছে, এইবার কি আরেকটা গোলক আছে, আরেক রকমের গোলক আছে, যেটা আমাদের কি? বাটির মতন, বাটি। সেটা আমাদের কি? মাঝখানটা ফাঁকা থাকে। তো সেই রকম গোলকের ক্ষেত্রফল কত? 2πr²। আর যেটা হচ্ছে মুখ বন্ধ, মানে তরমুজের মতন যেটা থাকে মুখটা, ঠিক আছে, সেই রকম গোলকের ক্ষেত্রফল কি হবে? 3πr²। ঠিক আছে, তো তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। চলো তাহলে আমরা 6 দাগের অঙ্কটা দেখি কি বলেছে।
দেখো বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে চলো একটু ছবি এঁকে আমরা আগে সবার প্রথমে অঙ্কটাকে বুঝে নেই, ঠিক আছে। মনে করো এই যে এটা একটা অর্ধবৃত্তাকার বাটি, ঠিক আছে। এইবার বলে দিয়েছে বাটিটি তৈরি করতে 127.2 ঠিক আছে বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি পাত লেগেছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখো এখানে এটা আমার কি একটা অর্ধবৃত্তাকার গোলাকৃতি বাটি, ঠিক আছে, যার বলে দিয়েছে যে এই বাটিটি তৈরি করতে পাত লেগেছে হলো এত বর্গ সেমি। এবার তোমরা দেখো এখানে বর্গ কথাটা যেহেতু আছে, তাহলে কি এটা তার ক্ষেত্রফল। আমি কি বলেছিলাম, যখনই বর্গ কথাটা থাকবে প্রশ্নের মধ্যে সেটা হবে আমাদের ক্ষেত্রফল, আর ঘন কথাটা যখন থাকবে সেটা হবে আমাদের আয়তন, ঠিক আছে। তাহলে এটা দেখো বাটি বলেছে, এটা কিন্তু আবার মুখটা খোলা, ঠিক আছে। এবার পাত লেগেছে বলতে এই যে বাটিটা তৈরি করতে মানে কি এইটুকু জায়গা, এই জায়গাটা তৈরি করতে শুধুমাত্র পাত লেগেছে। এটা তোমরা দেখো এই যে অর্ধগোলাকৃতি বাটিটা আছে এটার কি মুখটা খোলা, তাহলে মুখ খোলা অর্ধগোলাকৃতি বাটির এটা কি এই পুরোটা আমার কি এই যে যেটা আমি দাগ দিয়েছি এটা হলো ক্ষেত্রফল, তাহলে এটা আমার কি ক্ষেত্রফল, ঠিক আছে। এবার আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা হলো বাটিটির ব্যাসের দৈর্ঘ্য কত, মানে এই যে এই পুরোটার দৈর্ঘ্য কত মানে ব্যাস, ঠিক আছে। তো সবার প্রথমে তো আমরা ব্যাস তো জানি না, কি করে বের করব, তাহলে এটাকে আমরা অর্ধেক করে নেবো। আমরা এটাকে সবার প্রথমে ব্যাসার্ধটাকে ধরে নেবো, ব্যাসার্ধটাকে 8 ধরে নেবো। আমরা কি জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কি হবে, তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমাদের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। তাহলে এখানে আমি 6 নাম্বার লিখছি, এখানে লিখি যে মনে করি বাটিটির ব্যাসার্ধ হলো আর, আমি আর ধরে নিলাম এটাকে, ঠিক আছে, আর সেমি, ঠিক আছে। এইবার দেখো প্রশ্নে বলে দিয়েছে এটাকে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্নানুসারে কি লিখতে পারি, প্রশ্নে আমরা কি ক্ষেত্রফলটা জানি, তাহলে ক্ষেত্রফলটাকে আমরা ডান পাশে লিখে নেই 127.2 তাহলে এর পাশে যদি ক্ষেত্রফল লিখি তাহলে সমান সমানের এই পাশে মানে বা পাশেও আমাদের এই যে এটার বাটিটার ক্ষেত্রফলের সূত্রটা লিখবো। তাহলে তোমরা এটা দেখো এটা মুখ খোলা অর্ধগোলকৃতি গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, আমি যেটা আগে তোমাদের দেখালাম যে বাটিটার কি মুখ খোলা থাকে, তাহলে মুখ খোলা অর্ধগোলাকৃতি গোলকের ক্ষেত্রফলের সূত্রটা কি 2πr²। তাহলে আমরা এখানে লিখবো কত 2πr²। তাহলে এখান থেকে আমরা r² এর মানটাকে বের করব। তাহলে চলো বের করে নেই, 2 যা আছে তাই থাক, পাই এখানে যা আছে তাই থাক, r² এখানে যা আছে তাই থাক। প্রথমে আগে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসি, তাহলে এটাকে আমরা কি করে নিয়ে আসি, এই 7 দিয়ে প্রথমে এটাকে গুণ করব, গুণ করে 2 দিয়ে যোগ করব। তাহলে 127কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তোমরা দেখো এখানে 7 7 49, 49 এর 9 হাতে থাকে 4, 7 দোকানে 14, 14 আর 4 হলো 18, 18 8 হাতে থাকে 1, 7 অক্ষে 7 একে 8, ঠিক আছে। এবার এটার সাথে কি আমরা 2 যোগ করবো, তাহলে 2 যদি যোগ করে দেই তাহলে কত হবে, 9 এর সাথে 2 যোগ করলে 11 এর 1 হাতে থাকে 1, 8 একে 9, 8, তাহলে এটা হবে নিচে 7 উপরে হবে 891, ঠিক আছে। এতটুকু পেয়ে গেলাম। এইবার আমরা কি মানগুলো বসাবো, 2 ইন্টু পাই মানে কত আমরা জানি 22/7 ইন্টু r² এর মান তো বের করতে হবে, তাহলে যা আছে তাই থাক, সমান সমানের এই পাশে যা আছে তাই লিখি 22/7। এইবার আমরা কি করব, এই 2 আর এই 22/7টাকে এটাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে দেখো আর এর সাথে সবকটা কি গুণ সম্পর্কে আছে, তাহলে যদি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে এগুলো কি ভাগ হয়ে উল্টে যাবে, তাহলে এই পাশে আমি r² যা আছে তাই লিখছি, ঠিক আছে। এখানে আমি 891/7 যা আছে তাই লিখছি। এই 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটা যদি উল্টে যায় তাহলে কি হবে 1/2, আর এই 22/7টা উল্টে গেলে কত হবে 7/22, ঠিক আছে। এইবার আমরা কি করব, r² এখানে লিখবো, আর এখানে কি করব কাটাকাটি করব। তাহলে চলো কাটাকাটিটা করে নিই, 7কে কেটে দিলাম 7 7। এবার তোমরা এখানে দেখো এই যে 22 আছে এটাকে আমি যদি 11 দিয়ে কাটি 891, এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে দেখো 8 11 88, এখানে কত পড়ে থাকে 1, আর এই একটা নাও 1, 11 অক্ষে 11, তাহলে কত হবে এটা 81, তাহলে আমি কেটে দিচ্ছি 11 দোকানে 22, এটা কত হবে 81, ঠিক আছে। আর দেখো কাটাকাটি যায় না, তাহলে উপরে কি পড়ে রইলো 81, আর নিচে 2 ইন্টু 2 করলে কত হয় 4, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার আমরা কি করবো, এই দেখো স্কোয়ার আছে না, স্কোয়ারটাকে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে যাই তাহলে কি এটা রুট ওভার হবে, তাহলে রুট দিয়ে দিলাম, এখানে কত হবে 81, নিচে কত 4।
এবার আমরা কি জানি, আর এখানে আগে লিখি যা আছে তাই। আমরা কি জানি 81, 81 মানে কত, 9 × 9 মানে কত 81, 9 81, আর কত 2 × 2 মানে কত 4। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 9 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার। তাহলে এটা যদি এইভাবে লিখি, তাহলে এইবার দেখো এখানে আর আমি যা আছে তাই লিখছি, স্কোয়ার আর রুট উঠে যায় আমরা সবাই জানি। তাহলে এখানে কত হবে 9/2। এইবার তোমরা এখানে দেখো 9/2, এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হবে, 2 দিলে 4 দোকানে 8, আর 1 থেকে পয়েন্ট দেবো, 0 নেবো, 5 দোকানে 10। তাহলে এটা কত হবে, r = 4.5 সেমি। তাহলে আমার ব্যাসার্ধ বেরিয়ে গেল 4.5 সেমি। এইবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চাইছে যে এই বাটিটির ব্যাস কত। ব্যাস মানে কি, ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে আমরা কি 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, মুছে দিয়ে এবার এখানে তাহলে আমি উত্তরটা লিখে ফেলি একবারে। এখানে লিখি যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হবে কি হবে। তাহলে এই যে এটা ব্যাসার্ধ কত 4.5 বেরিয়েছে, তাহলে এখানে 4.5 × 2, ঠিক আছে। এবার এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 9 সেমি, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের কি বাটিটির ব্যাসের দৈর্ঘ্য কত বেরোলো 9 সেমি, ঠিক আছে। দেখো তোমরা অঙ্কটা কিন্তু একদমই সোজা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 7 দাগের অঙ্কটা দেখে ফেলি। দেখো 7 দাগের প্রশ্নটা কি বলেছে, একটি নিরেট লোহার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং লোহার বক্রতলে ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটাকে একবার আমরা ছবির সাহায্যে বুঝি। দেখো এখানে কি বলেছে, একটা গোলক আছে, ঠিক আছে, আমি একটা গোলক আঁকলাম, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত 2.1, ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে। এইবার বলেছে লোহাতে কত ঘন সেমি লোহা আছে। তার আগে দেখো একটা প্রশ্ন বলেছে নিরেট গোলক। নিরেট কথাটার অর্থ আমি আগেও বলেছি, নিরেট মানে এই যে গোলকটা আছে এই গোলকটার পুরোটার ভিতরে লোহা আছে, ঠিক আছে, এই পুরোটার ভিতরে লোহা আছে, এটা মানে হলো নিরেট গোলক। আর ফাঁপা গোলক মানে ফাঁপাই থাকে, যেরকম লাইক বল, মানে আমরা যে ছোটবেলায় বলগুলো খেলতাম, যে প্লাস্টিকের বলগুলো, তারপরে টেনিস বলগুলো, ফুটবল, ভেতরটা পুরো ফাঁপা থাকে। আর নিরেট লোহার বল মানে পুরোটার ভেতরেই লোহা আছে, ঠিক আছে। এইবার তোমরা দেখো প্রশ্নে বলেছে কত ঘন সেমি লোহা লেগেছে। আমি কি বলেছি, ঘন যখনই কথাটা থাকবে তখনই আমরা কি বের করব, আয়তন বের করব, ঠিক আছে। আর ক্ষেত্রফল যখন বর্গ কথাটা থাকবে তখন আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলেছে যে কত ঘন সেমি লোহা আছে, মানে কি আমাদের লোহার গোলকটার আয়তন বের করতে হবে, ঠিক আছে। আর নিচে তো বলেই দিয়েছে পরেরটা যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি, একদমই সোজা অঙ্ক, ঠিক আছে। তো এখানে তোমরা 7 নাম্বার দিয়ে দাও, ঠিক আছে। এখানে তাহলে লিখি যে লোহার গোলকটির ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ আমরা কি জানি আর দিয়ে চিহ্নিত করি, তাই আমি ব্র্যাকেটে আর লিখলাম। ব্যাসার্ধ বইয়ে কত দেওয়া আছে 2.1 সেমি, তোমরাও এটা লিখে নাও, ঠিক আছে। এইবার আমাদের কি প্রশ্নে কি বলেছে, এই লোহাটার ভিতরে কত ঘন সেমি লোহা আছে, মানে কি আমাদের আয়তন বের করতে হবে। তাহলে চলো এখানে লিখি যে লোহার গোলকটির আয়তন সমান সমান। এবার তোমরা দেখো লোহার গোলকের আয়তনের সূত্র কি, আমি আগের দিনেই বলেছিলাম, ঠিক আছে, আজকে আমি আবার বলে দিচ্ছি, 4/3 পাই আর কিউ, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি আয়তনের সূত্র, ঘন সেমি, ঠিক আছে। এককগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে। এইবার কি দেখো, এবার আমরা কি মানগুলো বসাবো, শুধু 4/3 যা আছে তাই থাক, পাই মানে কত 22/7, আর মানে কি এখানে ব্যাসার্ধ মানে 2.1, তাহলে 2.1 তার কিউব, ঠিক আছে। এইবার আমরা কি করব, 4/3 এখানে যা আছে তাই থাক, 22/7, ঠিক আছে, ইনটু দেখো এখানে কিউ আছে, মানে কি এটাকে আমি 3 বার লিখবো, ঠিক আছে। তাহলে চলো এটাকে লিখি 2.1 ইনটু 2.1 এইবার আমরা কি করবো, এই যে পয়েন্টটাকে তুলে দেবো, তাহলে তুলে দিলে কি পয়েন্টের জন্য একটা 1, একের জন্য একটা 0, সেম এখানেও দেখো, ঠিক আছে, সেম এখানেও 10 হবে, ঠিক আছে। এইবার দেখো এইবার আমরা কি করব, কাটাকাটি করব। তাহলে চলো দেখি কি দিয়ে কাটাকাটি যায়, 7 7 অক্ষে 7, 3 7 = 21, ঠিক আছে। এবার কি 3 অক্ষে 3, 3 অক্ষে 3,
ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করে দিলাম। এবার নিচে দেখো 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তো এগুলো নিচের গুলো থাক। ঠিক আছে, তাহলে আমাদের পরে পয়েন্ট করতে সুবিধা হবে। তাহলে কি 3টে শূন্য মানে কত, 1টা 2টো 3টে মানে 1000। তাহলে তোমরা এবার উপরে দেখো এখানে কি কি পড়ে আছে, 22 × 4 21 × 21, তাহলে এগুলোকে আমার গুণটা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো গুণটাকে করে নিই। 22 × 4 করলে কত হয় 88, আর 88 কে যদি আমি 21 দিয়ে গুণ করি তাহলে কত হবে, দেখো 8 অক্ষে 8, 8 অক্ষে 8 ইন্টু 8 দোকানে 16, 16 6 হাতে থাকে 1, 8 দোকানে 16 একে 17। ঠিক আছে, তাহলে এটা কত হবে 8, 8 আর 6 যোগ করলে হয় 14, 14 4 হাতে থাকে 1 7 আর 1 এ 8, এটা এটা হবে। ঠিক আছে, এইবার তাহলে তোমরা এখানে দেখো 88 কে 21 দিয়ে গুণ করলে কত হয় 18 41। এবার আরো দেখো একটা 21 পড়ে আছে, তাহলে এটাকে আবার 21 দিয়ে গুণ করব। ঠিক আছে, গুণ করলে কত হবে, দেখো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে 8 4 8 1। এবার এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 8 দোকানে কত 16, 16 6 হাতে থাকে 1, 4 দোকানে 8 একে 9, 4 দোকানে 8 আর 2 অক্ষে 2। এবার এটাকে যোগ করব, তাহলে কত হবে 8 6 আর 4 10 হাতে থাকে 1 9 আর 8 যোগ করলে হয় 17 আর হাতে রেখে হয় 18, হাতে 1 আছে 8 আর একে 9 হাতে রেখে হলো 10 এ 0 হাতে থাকে 1 2 আর একে 3। তাহলে আমি এটা এখানে লিখে দিচ্ছি যে 30,808। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার তোমরা এখানে দেখো নিচে দেখো 3টে শূন্য আছে, এখানে কিছু নেই মানে কি লাস্টে সবার শেষে দশমিক আছে। এবার দশমিকটা কি হবে, যেহেতু 1টা 2টো 3টা শূন্য আছে তাই এটা 3 ঘর আগে বসবে, মানে কি 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে কি 30-এর পরে দশমিক বসবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 30.808 ঘন সেমি। ঠিক আছে, এটা তাহলে আমাদের কি বেরোলো, আয়তনটা বেরোলো। এইবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চাইছে যে এই যে লোহার গোলকটা আছে এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল, মানে এই যে বক্রতলের ক্ষেত্রফল মানে কি এই যে চারিদিক, এই যে চারিদিকটা এখানের ক্ষেত্রফল কত হবে। ঠিক আছে, চারিদিকটা বের করতে হবে। তাহলে চলো আমরা এখানে লিখি যে লোহার গোলকটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, এই যে এটা 4πr², তাহলে এখানে লিখে দিই 4πr²। ঠিক আছে, এবার আমরা কি মানগুলো বসাবো, 4 যা আছে তাই থাক, পাই মানে কত 22/7 আর r মানে কত এই দেখো 2.1, তাহলে এখানে কত লিখবো 2.1 তার স্কয়ার। এবার আমরা পরের লাইনে কি করব, 4 যা আছে তাই থাক ইনটু 22/7 যা আছে তাই থাক ইনটু এই যে স্কয়ার আছে না এখানে, তাহলে আমরা কি 2.1টাকে দুইবার লিখবো, তাহলে দুইবার লিখলাম। ঠিক আছে, এইবার আমি যদি পয়েন্টটাকে তুলে দেই এখান থেকে তাহলে কত হবে নিচে 10, এটাকে পয়েন্ট তুলে দিলে কত হবে নিচে 10। ঠিক আছে, এইবার তোমরা এখানে দেখো আমি যদি এটাকে কাটাকাটি করি, আচ্ছা এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমি যদি এটাকে কাটাকাটি করি তাহলে কত হবে 7 অক্ষে 7 3 7 21। এইবার তোমরা এখানে দেখো নিচে কি পড়ে আছে 10 × 10, তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে 100, আর উপরে কি পড়ে আছে 4 × 22 3 × 21। ঠিক আছে, এটা সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে কত হবে, দেখো 22 আর 4কে যদি আমি গুণ করি তাহলে কত হবে 88, আর এখানে 21 আছে তাহলে 21 দিয়ে এটাকে আমি গুণ করে দিই ফার্স্টে, 8 অক্ষে 8 8 অক্ষে 8 ইনটু 8 দোকানে 16 6 হাতে থাকে 1, 8 দোকানে 16 একে 17, তাহলে 8 8 আর 6 হলো 14 4 হাতে থাকে 1 7 আর 1 8 1। ঠিক আছে, এটাকে যদি আমি আবার এই যে 3 পড়ে আছে আবার 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 8 24, 24 এর 4 হাতে থাকে 2, 3 4 12 আর 2 14, 14 4 হাতে থাকে হলো 1 আর 3 8 24 একে 25, 25 এর 5 হাতে থাকে হলো 2 আর হলো 3 ওকে 3 আর 2 হলো 5, তাহলে এখানে কত হবে 5 5 4 4। এইবার দেখো এখানে এখানে কত দুটো শূন্য আছে মানে কি দশমিক 2 ঘর সামনে আসবে, তাহলে এটা কত হবে 55.44 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই যে গোলকটা আছে এই যে গোলকটার আয়তন কত বেরোলো 30.808 ঘন সেমি, আর এই যে ক্ষেত্রফল কত বেরোলো 55.44 বর্গ সেমি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে লোহার গোলকটির আয়তন হচ্ছে এত আর লোহার গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এবার তোমরা 8 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের
ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, তো চলো আগে আমরা অঙ্কটাকে একবার সহজে বুঝে নিই কি বলেছে। দেখো এখানে একটা গোলক আছে, ঠিক আছে, এটা কিসের গোলক? নিরেট সীসার গোলক। নিরেট কথাটার অর্থ হলো মানে এটা পুরোটার ভেতরেই সীসা আছে, ঠিক আছে, এটা সীসা দিয়ে ভর্তি। ঠিক আছে, এইবার দেখো প্রশ্নে কি বলেছে যে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে আমার ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক। তাহলে আর সমান সমান কত? 14/2 সমান সমান 7 সেমি। এতটুকু আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা আমার ব্যাসার্ধ। এবার দেখো কি বলেছে যে এই সীসার গোলকটিকে গলিয়ে আমরা 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি গোলক পাবো। মানে এই যে এই গোলকটাকে আমি গলালাম, ঠিক আছে, গলানোর পরে আমরা জানি না কয়টা এখানে ছোট ছোট গোলক পাবো। ঠিক আছে, এইবার এই যে গোলকগুলো পেলাম এই গোলকগুলোর ব্যাসার্ধ কত হবে? 3.5। এই ব্যাসার্ধ কত হবে? 3.5। ঠিক আছে, 3.5 হবে ব্যাসার্ধ। এবার আমরা কি জানি এই বড় গোলকটাকে গলানোর পরে এই ছোট ছোট কয়টা গোলক হবে? জানি না। ঠিক আছে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি বোর্ডে। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে নিরেট সীসার গোলকটির ব্যাসার্ধ ব্যাকেটে আমরা কি লিখবো? আর। ঠিক আছে, বইয়ে কত দেওয়া আছে? 14, 2 দিয়ে ভাগ করবো তাহলে কত হবে? 7 সেমি। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এটার ব্যাসার্ধ কত? 7 সেমি বেরোলো। এবার আমরা কি এই গোলকটার আয়তন বের করবো। তাহলে এখানে লিখি যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্রটা কি? এই দেখো আমি এখানে লিখে রেখেছি 4/3 পাই আর কিউব। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 4/3 পাই আর কিউব। এবার আমরা কি মানটাকে বসাবো। 4/3 যা আছে তাই থাক, পাই মানে কত? 22/7 ইন্টু আর মানে কত? 7। তাহলে এখানে আমি কি কত লিখবো? 7 কিউব। ঠিক আছে, এটা আমার এরকম আছে, এরকমই থাক, অসুবিধা নেই। এইবার দেখো আমরা ছোট গোলকগুলো আছে না, এই যে ছোট গোলকগুলো, এই ছোট গোলকটার আয়তনটা বের করবো। তাহলে এখানে লিখি 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। ঠিক আছে, তাহলে আয়তনের সূত্রটা কি আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। এবার মানটাকে বসিয়ে দেবো। 4/3 পাই মানে কত? 22/7। ঠিক আছে, আর আর মানে কত? এই যে 3.5। এবার এখানে লিখবো 3.5 তার কিউব। ঠিক আছে, এইবার আমাদের কি আমাদের কতগুলো গোলক বেরোবে, মানে এই সীসার গোলকটাকে গলিয়ে আমরা কতগুলো ছোট ছোট গোলক পাবো সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে বড় গোলকটার যে আয়তন আছে সেটাকে দিয়ে আমরা ছোট গোলকটাকে দিয়ে ভাগ করব। তাহলে চলো এখানে আমরা উত্তরটাকে একবারই লিখে ফেলি। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে নিরেট সীসার গোলক তৈরি হবে। কি করব? এই যে বড় গোলকটার আয়তনটাকে ছোট গোলকটার আয়তন দিয়ে ভাগ করব। তাহলে এখানে লিখি 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 কিউব। ঠিক আছে, আর নিচে আমরা এটাকে লিখবো 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 কিউব। এইবার তোমরা এখানে দেখো দেখো উপরে নিচে কাটা যায়, 3/4 3/4 কেটে দিলাম, 22/7 22/7 কেটে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে কি পড়ে থাকে? এখানে 7 কিউব, মানে 7টাকে আমি কয়বার লিখবো? 3বার লিখবো। ঠিক আছে, আর নিচে কত? 3.5 আছে, তাহলে 3.5 এটাকেও আমি 3বার লিখবো, কারণ কি এটারও কিউব আছে। ঠিক আছে, এইবার আমি কি করব? দশমিক গুলোকে তুলে দিই। এটা দশমিক যদি তুলে দিই তাহলে কত? এখানে 10 হবে। এটার দশমিক তুলে দিলে কত? এখানে 10 হবে। এটার দশমিক তুলে দিলে এখানে 10 হবে। এইবার কি করব? আমরা কাটাকাটি করব। তাহলে চলো কাটি। 7 অক্ষে 7, 5 7 35, 7 অক্ষে 7, 5 7 35, 7 অক্ষে 7, 5 7 35। এবার দেখো 5 দিয়ে কাটি। 5 অক্ষে 5, 5 দোকানে 10, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 5 অক্ষে 5, 5 দোকানে 10। তাহলে এখানে আমার কি পড়ে আছে? 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এটাকে যদি করি 2 ইন্টু 2 ইন্টু 2 যদি করি তাহলে কত হবে? 8টি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে বড় গোলকটাকে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমরা 8টি ছোট ছোট নিরেট সীসার গোলক পাবো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 9 দাগের অঙ্কটা দেখে ফেলি কি বলেছে।
3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটাতে কিন্তু তোমরা ভিভিআই লিখে রাখো, ঠিক আছে? এই অঙ্কটার পাশে তোমরা বইয়ের পাশে ভিভিআই লিখে রাখো, স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা আগে একবার প্রশ্নটাকে বুঝে নিই ছবি এঁকে, ঠিক আছে? যে 3টি ছোট ছোট নিরেট গোলক আছে, মনে করো এই যে 3টি ছোট ছোট নিরেট গোলক, এই যে এই 3টি নিরেট তামার গোলকের ব্যাসার্ধগুলো দেওয়া আছে। ব্যাসার্ধগুলো কত দেওয়া আছে? 3 4 5, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে? এইবার আমাদের কি বলেছে যে এই 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি হবে, ঠিক আছে? বড় গোলক তৈরি করবে। এবার যে বড় গোলকটা তৈরি করবে তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা জানি না। এইবার কি নিরেট গোলক কথাটার অর্থ কি? মানে এটার ভিতরে তামা অলরেডি আছে। এইবার তোমরা দেখো কি বলেছে, এই যে ছোট ছোট 3টে তামার নিরেট গোলক আছে, এই 3টে গোলক মানে নিরেট গোলক মানে এগুলোর ভিতরে অলরেডি কিন্তু তামা আছে, ঠিক আছে? এই যে 3টা গোলক যে আছে, এই 3টা গোলককে গলিয়ে আমরা একটা বড় গোলক তৈরি করব। তাহলে যদি গলিয়ে তৈরি করি মানে এই গোলকটার যে আয়তন হবে, ঠিক আছে? এই গোলকটার যে আয়তন হবে, এটার যে আয়তন হবে আর এটার যে আয়তন হবে, ঠিক আছে? এই 3টা গোলকের যে আয়তন হবে, এই যে গলিয়ে যে বড় গোলকটার আয়তন সেম হবে, একই হবে। তাহলে কি এই 3টা গোলকের আয়তনের সমান এই বড় গোলকটার আয়তন। কারণ কি ছোট গোলক 3টাকে গলিয়েই তো আমরা বড় গোলক বানিয়েছি। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। তাহলে আমরা এটার ফার্স্টে আয়তনটা বের করে নেই। এখানে আমরা লিখি যে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার গোলকের আয়তন। তাহলে আয়তনের সূত্রটা আমরা কি জানি? 4/3 পাই আর কিউব, ঠিক আছে? যেহেতু এগুলো সব ছোট তাই আমি এগুলোকে ছোট হাতের R1 ধরে নিলাম, ঠিক আছে? এটাকে আমি R1 ধরে নিচ্ছি, এটাকে আমি R2 ধরে নিচ্ছি, এটাকে আমি R3 ধরে নিচ্ছি, ঠিক আছে? ব্যাসার্ধগুলোকে আমি এগুলো ধরে নিলাম। তাহলে R1, তাহলে এটার ব্যাসার্ধ কত হবে? 4/3 ইন্টু পাই ইন্টু R1 মানে কি এই যে 3 সেমি, তাহলে এটা কত হবে? 3 এর কিউব, ঠিক আছে? তো এটা যা আছে তাই থাক, এককটাকে আমরা লিখে দিচ্ছি ঘন সেমি, ঠিক আছে? এইবার আমরা কি বের করব? এই দ্বিতীয় নাম্বার গোলকটার মানে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার গোলকের আয়তন কি হবে? সূত্রটাকে লিখে নেই 4/3 পাই আর কিউব, ঠিক আছে? দ্বিতীয় গোলক মানে কি আমি R2 দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? এবার আমরা মানটাকে বসিয়ে দেই 4/3 পাই যা আছে তাই থাক, এখানে আমি একটা ইনটু চিহ্ন দিয়ে দেই, ইনটু R2 মানে কত? 4, 4 এর কিউব, ঠিক আছে? এইবার আমরা কি এই যে তৃতীয় গোলকটার আয়তনটাকে বের করে ফেলি যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন, ঠিক আছে? কত হবে? 4/3 ইন্টু পাই আর কিউব, ঠিক আছে? যেহেতু 3 নাম্বার তাই আমি R3 দিয়ে দিচ্ছি এটা। এবার কি 4/3 ইন্টু পাই যা আছে তাই থাক, আর মানে কত? এই যে 5, তাহলে আমি এখানে 5 এর কিউব লিখে দিচ্ছি, ঠিক আছে? এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যে এই যে 3টা গোলকের আয়তনটা বের করলাম, এই 3টা গোলককে গলিয়েই তো আমরা এই যে বড় আয়তনটা বের করেছি। মানে কি এই 3টা গোলকের আয়তনের সমান, মানে 3টা গোলককে আমি যদি যোগ করি, যোগ করার পরে আমাদের তো একটা বড় গোলক আসবে না? তাহলে বড় গোলকটার আয়তন কি এই 3টা গোলকের সমান। তাহলে চলো এটাকে আগে আমরা যোগ করে নিই, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে লিখি যে বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন কত হবে? তাহলে এই যে এই 3টাকে আমরা যোগ করব। তাহলে চলো এটাকে যোগ করে আমরা লিখি ফার্স্টে, ঠিক আছে? এখানে আমরা কি লিখি? 4/3 ইন্টু পাই ইন্টু 3 এর কিউব, 3 এর কিউব মানে কত? 27, ঠিক আছে? প্লাস আবার এই যে সেকেন্ডটাকে লিখবো, এটাকে লিখি, ঠিক আছে? 4/3 পাই ইন্টু 4 এর কিউব কত? 64 প্লাস এবার এটাকে লিখি, ঠিক আছে? 4/3 ইন্টু পাই ইন্টু 5 এর কিউব মানে কত? 125। এইবার তোমরা এখান থেকে দেখো, এখানেও 4/3 আছে, এখানেও 4/3 আছে, এখানেও 4/3 আছে, এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এখানেও পাই আছে। তাহলে কি এটাকে আমি কমন নিয়ে নিই, 4/3 আর পাইকে যদি আমি কমন নেই তাহলে এখানে কি পড়ে থাকে? এখানে পড়ে থাকে 27, এখানে পড়ে থাকে 64, এখানে পড়ে থাকে 125, ঠিক আছে? এইবার আমি এটাকে এইভাবে লিখি 4/3 পাই, এটাকে আমি যোগ করি, যোগ করলে কত? 125, 64 আর হলো 27, এই 3টাকে যদি যোগ করি তাহলে কত হবে? 7 আর 4 11, 11 আর 5 হলো 16, 16 6 হাতে থাকে 1, 6 2 8 আর 2 10,
আর হাতের একে 11, 11-এর 1 হাতে থাকে 1, তাহলে এটা কত হবে 216। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। তাহলে বড় গোলকটার আয়তন আমরা পেয়ে গেলাম এইটা। এইবার আমাদের কি বের করতে বলেছে, বড় গোলকটির ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা ফার্স্টে একটু ধরে নিই। ঠিক আছে, যে ধরি, তোমরাও লেখো যে ধরি বড় গোলকটির ব্যাসার্ধ হলো বড় হাতের আর। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমরা কি করব, এখানে লিখবো প্রশ্নানুসারে। তোমরাও লেখো প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে লিখলাম। এইবার কি আমাদের বড় গোলকটার আয়তন কি, আমরা আয়তনটা পেয়ে গেলাম, বড় গোলকের আয়তন। আমি এখানে সমান সমান দিই। ঠিক আছে, সমান সমানের ডান পাশে আমি যদি বড় গোলকটার আয়তন লিখি 4/3 পাই আর ইন্টু কত 216, এটা যদি লিখি তাহলে এই বড় গোলকটার আয়তনের সমান কি, বা পাশে আমি কি লিখবো, বড় গোলকটার আয়তনের সূত্র লিখবো। তাহলে আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, বড় হাতের আর তার কিউব। এইবার দেখো এখানে কি 4/3 কাটা যায়, পাই আর পাই কাটা যায়। ঠিক আছে, এখানে কি পড়ে আছে তাহলে আর কিউব সমান সমান কত 216। ঠিক আছে, এইবার আমি কি করব, এটাকে আমি এই পাশে করছি। ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। এইবার আমি কি করব, এটাকে তুলে নিই আগে। আর এর কিউব সমান সমান কত 216। এবার তোমরা কি জানো 216 কার কিউব হয়, 216 6 এর কিউব হয়। ঠিক আছে, তাহলে এখানে আমি আর এর কিউব লিখে দিচ্ছি। দেখো তোমরা এখানে দেখো 6 ইন্টু 6 ইন্টু 6 যদি করি 6 6 36, আর কি যদি 6 দিয়ে গুণ করি 6 6 36 6, হাতে থাকে 3, 3 6 18 আর 3 হলো 21। ঠিক আছে, তাহলে দেখো 6 এর কিউব হলো 216, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 6 এর কিউব। ঠিক আছে, কিউব কিউব উঠে গেল, তাহলে কি হবে আর সমান সমান 6। তাহলে এই যে বড় গোলকটা, এই যে গোলকটা, এই বড় গোলকটার ব্যাসার্ধ কত হবে আর সমান সমান 6। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে যে বড় গোলকটির ব্যাসার্ধ কত 6। আমরা এখানে এককটা লিখে দেবো সেমি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা এখানে কি উত্তরটা লিখে দেবো, যে বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি এই ক্যালকুলেশনটা। ঠিক আছে, এইটাকেও মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে বড় গোলকের ব্যাসার্ধটা আমরা কি করে বের করলাম। তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আশা করি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর কমেন্টের নিচে ডান লিখে দেবে। ঠিক আছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাহলে তোমার বন্ধুরাও এই অঙ্কগুলো খুব সহজেই স্টেপ বাই স্টেপ বুঝে নেবে। ঠিক আছে, আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করতে চলেছি, তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের জন্য টাটা, আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে।